সুপ্রিয় দর্শক, সেভেন রিংস লেট এডিশনে আপনাদের স্বাগত। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। আজ আলোচনার বিষয় ভোটের রাজনীতিতে ইসলামী দল। দর্শক, এ বিষয়ে আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে আমাদের SMS করুন, এল লিখে স্পেস আপনার নাম এবং মতামত লিখে পাঠিয়ে দিন 16361 এই নম্বরে, যে কোনো মোবাইল থেকে। আমি আবারও বলছি 16361 এই নম্বরে, যে কোনো মোবাইল থেকে। দর্শক, আজ আমার সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে আছেন অধ্যাপক আতাউর রহমান, বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও রাজনৈতিক বিশ্লেষক; মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুখপাত্র হেফাজত ইসলাম; এবং অধ্যাপক আশরাফ আলী আকন, উপদেষ্টা ইসলামী আন্দোলন বাংলাদেশ। আপনাদের তিনজনকেই আমাদের স্টুডিওতে স্বাগত। জনাব আশরাফ আলী, আপনার কাছে প্রথমে যেতে চাই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ গত কয়েকটি নির্বাচনে ধারাবাহিকভাবে তাদের ভোটের হিসাবে বেশ উন্নতি করেছে। তো এই উন্নতি করার পেছনে কী কারণ, আপনি কি মনে করেন? ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি স্বতন্ত্র ধারায় রাজনীতি করে। প্রচলিত যে ধারাগুলি, এই ধারাগুলির যে কুফলগুলি মানুষ বুঝতে পেরেছে। এদের এই রাজনৈতিক ধারার যে ফলাফল, দীর্ঘদিনের রাজনৈতিক সহিংসতা, তার আত্মসাৎ, দুর্নীতি, লুটপাট, বিদেশে টাকা পাচার, এগুলি জনগণ দেখতে পেরেছে। জনগণ একটা পরিবর্তন চায়, একটা মৌলিক পরিবর্তন চায়। আর সেই মৌলিক পরিবর্তনের ধারা নিয়ে ইসলামী আন্দোলনের যাত্রা শুরু করেছে। আল্লাহ রসুম রহমত এবং মেহেরবানিতে সারা দেশে এই মানুষের মনের কথা বলার কারণে সারা দেশে আপামর জনসাধারণ একটা তৃতীয় ধারার সন্ধানে তারা ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত হচ্ছে এবং দিন দিন এর সংখ্যা অনেক বাড়ছে। আচ্ছা, ইসলামী আন্দোলন বাংলাদেশ এটি একটি, অর্থাৎ আমরা জানি যে এটি চরমোনাই পীর মহোদয়ের এই দল, উনি আমির, আমির এবং উনি এটার প্রতিষ্ঠাতা। তো 1987 সালে আপনাদের যাত্রা শুরুর পরে যতগুলো নির্বাচন হয়েছে, যেখানে ভোট হয়েছে, সেখানে আপনাদের একটা অবস্থান তৈরি হয়েছে। কিন্তু যদিও বিজয়ী প্রার্থীর সাথে ভোটের ব্যবধান একটু বেশি, কিন্তু এই অবস্থা থেকে যে আগামীতে আপনারা জাতীয় রাজনীতিতে কোন জোটে যাবেন বা ভোটের নিয়ামক শক্তি হিসাবে কাউকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, এরকম কোনো পরিকল্পনা আছে কি আপনার? আমরা রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন চাই। এই পরিবর্তনের লক্ষ্যে আমরা 300 আসনেই অলরেডি প্রার্থী ঘোষণা করেছি এবং তাদের কার্যক্রম অলরেডি শুরু হয়েছে আর কি। আপনি জানেন বাংলাদেশে 3টি ধারার রাজনীতি চলছে। একটা হলো সেকুলার ধারা, একটা ন্যাশনালিস্ট ধারা, একটা ইসলামী ধারা। এই 3টা ধারার ইসলামী ধারাটা, এইটা ইসলামী আন্দোলন বাংলাদেশ লালন করে। আর যতগুলি দল আছে তারা এই 2টা ধারারই সাথে তারা আছে, জোটবদ্ধভাবে ওই দল আছে। একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা আলাদা সক্রিয় ধারা বজায় রেখে তারা রাজনীতি করছে আর কি। কিন্তু আপনাদের যে একলা চলো নীতি, এটা আসলে একলা চলো নীতিতে কি কতদূর সফল হওয়া সম্ভব? আশা করি আল্লাহ রসিম রহমত এবং মেহেরবানিতে মানুষ এই 2টা দল এবং তথা 2টা জোটের থেকে অনেকটা মানুষ মুখ ফিরিয়ে নিতেছে। কারণ তাদের কর্মকাণ্ড এটা দেশের জন্য, জাতির জন্য অপমানজনক। আজকে যদি আপনি দেখেন, স্বাধীন হয়েছে প্রায় 47 বছর। 47 বছরের মধ্যে দেশে অনেক নেতার পরিবর্তন হয়েছে, অনেক দফার পরিবর্তন হয়েছে, বাংলার অনেক রূপের পরিবর্তন হয়েছে, সরকার কাঠামো অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু দেশ ও জাতির কোনো ভাগ্যের পরিবর্তন আসে নাই। আজকে যদি একটা প্রশ্ন করা হয় কোন দেশ দুর্নীতিতে 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, তার নাম বাংলাদেশ। টিআইবি রিপোর্ট আসে কোন দেশে শতকরা 97 জন এমপি দুর্নীতিতে আকণ্ঠ নিবদ্ধ, সেটার নাম হলো বাংলাদেশ। পত্রিকায় এসেছে সরকারের কাজে 12 আনাই ফাঁকি, সেই দেশটার নাম বাংলাদেশ। কাজে এভাবে আপনার এরা রাজনীতিকে দূষিত, বিষাক্ত, কলুষিত, নোংরা করেছে। মানুষ এখান থেকে মুখ ফিরতে চায় এবং তার এই যে রাজনীতিকে যে তারা নোংরা করেছে, দূষিত করেছে, এবং সামনে খুব ভয়ঙ্কর অবস্থা। আজকের তোফায়েল আহমদ সাহেবের মতো একজন বিজ্ঞ রাজনীতিবিদ, উনি বললেন যে আওয়ামী লীগ যদি ক্ষমতা হারায় প্রথম দিন 1 লক্ষ লোক মারা যাবে। কত বড় আতঙ্কের কথা। এরপরে রাজনৈতিক উপদেষ্টা আওয়ামী লীগের ইমাম সাহেব উনি বললেন আওয়ামী লীগ অস্তিত্ববিহীন হয়ে যাবে। ওবায়দুল কাদের সাহেব বলছেন অনেক লোকের, হাজার হাজার লোকের দেশ ছাড়তে হবে। এরপর বিএনপি বলছে তারা ক্ষমতা হারালে তাদের অস্তিত্ব থাকবে না। একটা গণতান্ত্রিক দেশে সরকার এবং বিরোধী দল এরা প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষ, কিন্তু এরা একে অপরকে শত্রু মনে করছে, শত্রু। আর শত্রু তার নিধন চায়। এই নিধন থেকেই, এই বিভীষিকাময়, দূষিত, বিষাক্ত, কলুষিত, নোংরা রাজনীতি থেকে মানুষ মুক্তি চায়। মানুষ একটা সুশাসন দেখতে চায়, দুঃশাসন পরিবর্তে সুশাসন দেখতে চায়। জি, অধ্যাপক আলী আশরাফ আলী, আপনার কাছে আবার আসবো আমরা।
অধ্যাপক আতাউর রহমান স্যার, আপনার কাছে জানতে চাই যে নির্বাচনের আগে ইসলামী দলগুলো নিয়ে যে প্রতিযোগিতা শুরু হয়, কে কোন জোটে যাবে এবং কার সমর্থন কে পাবে, এই যে ইসলামী দলগুলোর কে নিয়ে জোটে টানার যে প্রবণতা, এটা আসলে স্যার কেন হচ্ছে? এর ভিতরে কি কারণ, আপনি কি মনে করেন? প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই, এমন একটা খুবই ইন্টারেস্টিং একটা টপিক, এবং দুজনেই আমার প্রিয়জন, অধ্যাপক আশরাফ আলী আকন এবং ইসলামাবাদী জনাব, দুজনই অনেক কথা আমরা আজকে মনে করছি যে বলবো। আমি শুরু করি। প্রথম হচ্ছে যে দেখেন, বাংলাদেশে ইসলামিক রাজনীতি অ্যাকচুয়ালি শুরু হলো গণতান্ত্রিক ধারা প্রবর্তনের সঙ্গে সঙ্গে 1991 সালে প্রথম। তখন ইসলামিক দল অতটা অগ্রসর হয়নি। জামাতে ইসলামী ওয়াজ দ্য মেইন পার্টি, এবং তারা 1991 সালে নির্বাচনে কিন্তু 18টা সিট পেয়েছিল। সুতরাং এটা একটা এখন আমরা দেখছি যে জামাতে ইসলামের যে রাজনীতি, এটা এখন অন্যদিকে চলে গেছে, কারণ তাদের যে ভুলটা তারা বুঝতে পারেনি। কারণ এই দেশের স্বাধীনতার কথা প্রথম বলতে হবে, কারণ যে ন্যাশনাল কনটেক্সট, জাতীয় কনটেক্সটটাকে বাদ দিয়ে শুধু ইসলাম বললে হবে না। ইসলাম অফকোর্স আমাদের ধর্ম, আমরা বিলং করি, কিন্তু সেই সঙ্গে আমরা কোথায় থাকি, আমাদের ভাষা, আমাদের ভৌগোলিকতা, এগুলোও চিন্তা করতে হবে। তো সুতরাং আমি বলছি যে এই যে শুরু হলো, কিন্তু তারপরেই দেখেন জামাত ইসলামী নেক্সট 2001-এ মোটে 17টা ভোট পেল, সিট পেল, তবুও ভালো। এরপর তো দেখা গেল যে তার ধস নেমে যাচ্ছে। ইসলামিক ঐক্য জোট একটা ভোট, একটা সিট পেয়েছিল, তারপরেটায় 1996 দুইজন পেয়েছে, 91 একজন। সুতরাং আমি শুধু বলবো যে যেটা আশরাফ আলী এখন যেটা বলেছেন যে আমরা তৃতীয় শক্তি হিসাবে ইসলামকে দেখতে চাই, অবশ্যই উনি সেটা বলতে পারেন। কিন্তু আমরা যদি দেখি যে বাংলাদেশে ইসলামের প্রভাব, একটা হলো পলিসি আউটকামস, ইনফ্লুয়েন্স অনেক বেশি। ইসলাম আমাদের যে এই যে ধর্মের যে প্রভাবটা, এবং রাষ্ট্রীয় নীতি নির্ধারণে কিন্তু এর প্রভাব আছে। যেমন বাংলাদেশের যে রাষ্ট্রীয় বিসমিল্লাহ বা ইসলাম এজ এ স্টেট রিলিজিয়ন, এটা কিন্তু কেউ সরাইতে পারেনি। যদিও আওয়ামী লীগ আমরা বলি যে সিকিউলার বা ধর্মনিরপেক্ষ একটা দল, কিন্তু তারপরেও তো তারা পারে নাই, জাতীয় পার্টিও পারে নাই। সুতরাং এই ধারা তো চলছে। সুতরাং এটা একটা দেখতে হবে। জাতীয় পার্টি মানে ইসলামকে রিলিজিয়ন রাষ্ট্রভাষা করছে, আগে তো আরেকটু বেশি ছিল ওটাকে, এটা ইসলাম এজ এ স্টেট রিলিজিয়ন, বাট ওটাকে আরও স্বীকৃতি দিয়েছে, এবং আওয়ামী লীগ ওটাকেও আবার স্বীকৃতি দিয়েছে। সুতরাং এখন তো আমরা দেখছি যে এই একটা ফ্যাক্টর যেখানে সব রাজনৈতিক দলই মোটামুটি এক, আর ওনারাও তো ওটা স্বীকৃতি দিতেই হবে, যেখানে উনি পার্ট অফ ইসলাম, এবং রাষ্ট্র এখানে অনেক কাছাকাছি আসছে। কিন্তু আমি যেটা বলবো যে ইসলামিক আন্দোলন বা ইসলামিক দলগুলো, যে তাদের যে সাফল্য রাজনৈতিক দল হিসেবে, এটা কিন্তু খুব কম। সাফল্য কিন্তু নাই। জামাতে ইসলামী ছিল, তখন ছিল একটা গ্লোবাল ইসলাম, ওই সুযোগটা তারা পেয়েছে, কিন্তু তারা বাংলাদেশের স্বকীয়তাটাকে, তখনই তাদের উচিত ছিল যে বাংলা জাতির কাছে একটা ক্ষমা প্রার্থনা করে নতুনভাবে, কিন্তু সেটা তারা করে নাই। তো সুতরাং এটা একটা ফল্ট লাইন। সুতরাং আমি বলি যে ইসলামিক পার্টি যদি দেখেন, আমি তো মোটামুটি একটা রিসার্চ বেস করছি, যে 1991 সাল থেকে 2008 পর্যন্ত ইসলামিক দলগুলোর ভোট কিন্তু খুব বাড়ে নাই, 7 থেকে 8, ম্যাক্সিমাম ইউ ক্যান সে 10%, ওনারা যদি এখন যোগ দেন অফ দ্য টোটাল ভোটস। সুতরাং মানুষের ভোটিং বিহেভিয়ার, আচরণ কিন্তু এখন ওই দুই দলের প্রতি, ওই সেকুলার ন্যাশনালিস্টিক দলের প্রতি। একটা হলো জাতীয়তাবাদ, যেটা উনি বলেছেন যে যারা জাতীয়তাবাদে বেশি বিশ্বাস করে, অথবা একটা আমরা বলি প্রগতিশীল চিন্তা ভাবনা বা সেকুলার, হ্যাঁ, ধর্মনিরপেক্ষ, ধর্ম অসাম্প্রদায়িক, হ্যাঁ, এটার মধ্যে বেশি। আর ইসলামিক দলগুলো ওই 7, 8 বা 10-এর মধ্যে সীমাবদ্ধ। সুতরাং এইখানে আমি দেখছি যে মানে আপনাদেরকে
ইসলামের প্রতি ইসলামের জাগরণে আমরা করলেও কিন্তু আলটিমেটলি পলিটিক্যাল যখন অ্যাকচুয়ালি আসে বাংলাদেশের, যেমন 2008 সালে একটা ভোটার পারসেপশন স্টাডি করা হয়েছিল, ওটাতে বলা হয়েছে যে রিলিজিয়ান ওয়াজ নট এ সিগনিফিক্যান্ট ফ্যাক্টর 2008-এও। কেননা মানুষ মানে বিহেভিয়ারে ভোট দেওয়ার সময় ঠিকই ওই সিকুলার দলরে দেয়, ওনারা পান, যেমন একটা থ্রেশহোল্ড পর্যন্ত পান, কেননা ওনাদের যে সংগঠিত শক্তিটা খুব বেশি, ওনাদের মোটিভেশন ক্ষমতা খুব বেশি, কিন্তু ওটা সীমাবদ্ধতাও আমাদেরকে বুঝতে হবে। আর হেফাজতে ইসলাম, লাস্ট যেটা উনি বলবেন ওনার কথা, ওনারা তো একটা রিভাইভাল, একটা জাগরণ সৃষ্টি করেছিলেন, যদিও একটা মানে প্রগতিশীল না, কনজারভেটিভ। মানুষের কাছে মনে হলো যে কেমন যেন একটা ওনারা সেই পুরানো দিনে ফিরে যেতে চায়। মডার্ন ইসলাম যেটা, সেটাকে সত্যিকারভাবে ওনারা আনতে পারলো না, ওনাদের লক্ষ্যটা পরিষ্কার করতে পারলো না, আমার কাছে যা মনে হয়েছে। সুতরাং এত বড় ইসলামিক যে একটা অর্গানাইজ ফোর্স, সেটা কিন্তু একটা অর্গানাইজড ভায়োলেন্সের দিকে গেল, এবং যার ফলে সরকার খুব সহজেই তাদেরকে দমন করতে পারলো, এবং এখন তো মোটামুটি একটা বিভেদ এবং অনৈক্য এবং ডিসঅর্গানাইজড ফোর্স হিসেবে। সুতরাং ইসলামিক আন্দোলন আমি এবং ওটার দিকটা আরেকটু পরে বলবো। আপনার কাছে আবার আসবো আমরা। থ্যাংক ইউ। জনাব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, আপনার কাছে জানতে চাই, অধ্যাপক আতাউর রহমান বলছিলেন যে আপনারা একটা নবজাগরণের যে সৃষ্টি করেছিলেন, যে জাগরণ তৈরি হয়েছিল ইসলামী আন্দোলনের ক্ষেত্রে, তো সেটি ধরে রাখা গেল না কেন? হেফাজতে ইসলাম কেন ব্যর্থ হলো? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে ধন্যবাদ। এসএ টেলিভিশনের আজকের এই অনুষ্ঠানে যারা দর্শক শ্রোতা, সবাইকে ধন্যবাদ। আমার সাথে যারা আলোচক বৃন্দ রয়েছেন, বিশেষ করে প্রফেসর আতাউর রহমান সাহেব এবং আশরাফ আলী আখন্দ সাহেব, ওনাদেরকেও ধন্যবাদ। স্যার যে কথাটি তুলে এনেছেন সেটি হচ্ছে হেফাজত সেই যে জাগরণ তৈরি করেছেন সেটা ধরে রাখতে পারলেন না কেন। আর এখানে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে আমরা যে জাগরণটা দেখিয়েছিলাম, এই জাগরণে এদেশের কারা জড়িত ছিল? এদেশের আলেম ওলামা, ধর্মপ্রাণ মানুষ জড়িত ছিল। আমাদের জাগরণটা কী জন্য ছিল? আমরা ক্ষমতা কেন্দ্রিক জাগরণ তৈরি করে নেই, ক্ষমতা দখল করা বা ক্ষমতায় থাকার জন্য আমরা জাগরণ তৈরি করে নিই। আমাদের সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা এই দেশের সরকার এবং জনগণের কাছে আমরা দিয়েছিলাম, জনগণ সেটাকে লুফে নিয়েছে। আমাদের ডাকে সর্বস্তরের জনসাধারণ সামিল হয়েছেন, কিন্তু আমরা কি সেই জাগরণ নিজেরা ধরে রাখতে পারি নাই, নাকি আমাদেরকে ধরে রাখতে না পারার জন্য রাষ্ট্রযন্ত্রের সকল কৌশল অবলম্বন করা হয়েছে, সকল প্রেশার সৃষ্টি করা হয়েছে, আমাদের উপরে জুলুম, নির্যাতন এবং ক্র্যাকডাউন করা হয়েছে? এটা কি মানুষ দেখে নেই? আমার যেই অনুভূতি সেটি হচ্ছে, আমরা সময়ের প্রয়োজনে যখন আমরা কেন আসলাম মাঠে, আমি দেশবাসীকে জানার জন্য এবং সকল বিবেকবান মানুষের অনুভূতি সৃষ্টি হওয়ার জন্য বলবো, সেটি হচ্ছে যখন গণজাগরণ মঞ্চের নামে একটি রাষ্ট্রের বিরুদ্ধে আরেকটি রাষ্ট্র যখন দাঁড়িয়ে গেল, আমি রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্র কেন বলবো? আমরা দেখতে পেলাম জাতীয় পতাকা উত্তোলন করার ঘোষণা দিবেন সরকার, এখানে দেখতে পেলাম আরেকজন সরকার তিনি ঘোষণা দিচ্ছেন, আর আমাদের রাষ্ট্র সচিবালয়, শিক্ষা প্রতিষ্ঠান সবগুলো সেটা উত্তোলন করছেন। সরকারের মন্ত্রীরা যেখানে গেলে নিরাপত্তার ব্যবস্থা করা হয়, তাদেরকে মানুষ সম্বর্ধনা দেয়, এখানে গেলাম মন্ত্রীরা গেলেন, তাদেরকে বোতল মারা হলো। এগুলি তো আমরা দেখেছি। তাহলে আমরা ধরে নেব রাষ্ট্রের বিরুদ্ধে একটি সূক্ষ্ম ষড়যন্ত্র হয়েছে, যেই কারণে একটি দল আওয়ামী লীগ ক্ষমতায় থাকার পরে, বিরোধী দল থাকার পরে তারাও কিন্তু সেটাকে সমর্থন করেছে, তারা অসহায় বোধ করেছে। এই অসহায়ত্ব থেকে জাতিকে এবং রাষ্ট্রকে মুক্ত করার জন্যে আমাদের আমির আল্লামা শাহ আহমদ শফি দামত বরকাতহুম বাংলাদেশের সর্বস্তরের ওলামা ইকরামদেরকে ডেকে লং মার্চ ঘোষণা করেছেন। লং মার্চ ঘোষণা করার পরে দেশের যাদের দেশপ্রেম আছে, যাদের হৃদয়ে ইসলাম আছে, ইসলামী দেশপ্রেমিক সর্বস্তরের মানুষ আমাদের ডাকে সাড়া দিয়ে ময়দানে অবতীর্ণ হয়েছে। জনগণ সেটা দেখেছেন। এই ময়দানে অবতীর্ণ হওয়ার পর সরকার এটাকে কীভাবে দমন করবে, এবং যারা শাহবাগীদেরকে
পেট্রোনাইজ মৌলানা করেছেন। মৌলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী, আপনার কথা শুনবো আমরা, একটা বিরতি নিয়ে আসি। দর্শক, 7 রিং সিমেন্ট লেট এডিশনে নিচ্ছে একটি বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভির রাতের আয়োজন 7 রিং সিমেন্ট লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। মৌলানা আজিজুল হক সাহেব, আপনি বলছিলেন যে হেফাজতে ইসলামের যে গণজাগরণ হলো এবং কেন হলো এবং কি কারণে আপনারা পিছিয়ে গেলেন সে কথা বলছিলেন, কিন্তু বর্তমানে হেফাজতে ইসলামের অবস্থানটা কি? তারা ভোটের রাজনীতিতে আসবে নাকি ভোটের রাজনীতিতে কারো নিয়ামক শক্তি হিসেবে কাজ করবে? হেফাজতে ইসলাম একটি অরাজনৈতিক ধর্মীয় দেশের বৃহত্তর সংগঠন। এই সংগঠনের সুনির্দিষ্ট কিছু নীতিমালা আছে। আমরা আমাদের নীতি আদর্শের উপরে অটল রয়েছি। প্রচলিত বোর্ডের রাজনীতির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। ইসলামিক রাজনৈতিক দলগুলো যারা আছে তারা বোর্ডের রাজনীতিতে সম্পৃক্ত আছেন, তাদেরকে জনগণ ভোট দিবেন, তাদের ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই। তবে আমাদের আমির আল্লামা শাহ আহমদ শফিদ আহমদ বরকাতুম গত শনিবার চট্টগ্রামে তিনি একটি অনুষ্ঠানে স্পষ্ট ভাষায় বলেছেন, আমাদের আন্দোলন হলো ইমানি আন্দোলন। আমরা আমাদের নীতি আদর্শ সংরক্ষণে প্রস্তুত রয়েছি। হেফাজতে ইসলাম কোনো রাজনৈতিক সংগঠন নয়, কোনো রাজনৈতিক লক্ষ্য হেফাজতের নেই, কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না, কাউকে মনোনয়ন বা সমর্থন দেয়নি, দিবেও না। কিন্তু কোনো নাস্তিক বা তাদের দোসর যদি কোনো নির্বাচনে সংসদ সদস্য পদে প্রার্থী হয়, তাহলে তাদের ব্যাপারে ধর্মপ্রাণ মুসলমানদের কাছে আমাদের আবেদন থাকবে, তারা যেন তাদের ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখে। এই দেশটাকে নাস্তিক্যবাদী রাষ্ট্রে যেন পরিণত করার কোনো ষড়যন্ত্র না হয়, সেজন্য দেশবাসীর কাছে তিনি আহ্বান জানিয়েছেন। আমরা আমাদের নীতি আদর্শের উপরে আছি। ইনশাআল্লাহ এদেশের ধর্মপ্রাণ জনগণ, আমরা আশা করি এদেশের ধর্মপ্রাণ জনগণ তাদের ধর্মীয় অনুভূতি, ধর্মীয় স্বাধীনতা সংরক্ষণের জন্য যারাই অঙ্গীকার করবেন তাদেরকে নির্বাচিত করবেন। কিন্তু ভোটের রাজনীতি না আসার কারণটা কি? কারণ আপনারা বারবারই বলছেন যে আমরা একটা অরাজনৈতিক সংগঠন এবং আপনার যে ইমানি যে দায়িত্ব, অর্থাৎ ইসলামের থেকে আপনার যে অবস্থানটা নিয়েছেন ইসলামের পক্ষে, তো সেটিকে যদি আপনারা বাস্তবায়ন করতে চান তাহলে তো অবশ্যই ভোটের রাজনীতি আসতে হবে, প্রচলিত এই নির্বাচনী এই প্রক্রিয়ায় আসতে হবে। হেফাজতে ইসলামের ভিতরে অনেক ইসলামী দল রয়েছেন, তারা তাদের রাজনৈতিক সেই আদর্শ মতাদর্শ, তাদের রাজনৈতিক কার্যক্রম তারা পরিচালনা করবেন। জনগণ যাদেরকে ভালো মনে করে তাদেরকে ভোট দিবেন। কিন্তু আমরা দেশে আমরা দীর্ঘদিন স্বাধীনতার এই 48 বছরে আমরা লক্ষ্য করেছি, আমরা যদি একটু পিছনের দিকে থাকাই, স্যার একটা কথা বলছেন যে 91-এর পর থেকে ইসলামী দলগুলো তারা নিজেদের অবস্থান তৈরি করেছেন। আমরা 91-এর আগে স্বাধীনতার পর থেকে পারলাম না কেন? না পারার পিছনে কী কারণ? রাষ্ট্রশক্তি কি ইসলামী রাজনৈতিক তৎপরতা চালানোর জন্য সুযোগ কি দিয়েছিল? যদি সুযোগ থাকতো, এদেশের সেকুলারিজম যেভাবে রাজনীতির ভিত্তি রচনা করতে পেরেছেন, সোশ্যালিস্টরা যেভাবে রাজনীতি করে এদেশে অবস্থান তৈরি করেছেন, ন্যাশনালিস্টরা যেভাবে করেছেন, আমরা মনে করি স্বাধীনতার পরে যদি সেই জায়গাটা উন্মুক্ত থাকতো, ইসলামী রাজনীতি যদি নিষিদ্ধ না হতো, তাহলে এই দেশে এই একটি গণতান্ত্রিক রাষ্ট্রে ইসলামী বোর্ডের ব্যবধানটা সেকুলারিজম আর ন্যাশনালিজমের কোনো দিক দিয়ে কম হতো বলে আমি মনে করি না। যেহেতু সুযোগ দেওয়া হয় নাই, অতএব রাজনীতির ক্ষেত্রটা উন্মুক্ত ছিল না, সেই জন্য দেশের জনগণ নিরুপায় হয়ে বাধ্য হয়ে এদেরকে ভোট দিয়েছেন এবং এদের সাথে রাজনীতি করেছেন। এই রাজনৈতিক অবস্থানটা 91-এর পর থেকে এই পর্যন্ত আমরা যদি লক্ষ্য করি, আজকে যিনি আশরাফ আলী আকন সাহেব বললেন যে ইসলামী আন্দোলনের যে অবস্থান, এই জায়গাটা যদি স্বাধীনতার পরে থাকতো, তাহলে আমি মনে করি ধর্মনিরপেক্ষ মতবাদী বিশ্বাসী এবং জাতীয়তাবাদী বিশ্বাসী এই দলগুলোর বিপরীতে ইসলামী শক্তি 1 নম্বরে থাকতো। মৌলানা আজিজুল হক, আপনার সাথে আবার আসবো। অধ্যাপক আতাউর রহমান স্যার, আপনি শুনছিলেন যে মৌলানা আজিজুল হক সাহেব বলছিলেন যে তাদেরকে সুযোগ দেওয়া হয়নি, স্বাধীনতার পরেই ইসলাম ভিত্তিক যে রাজনীতি সেটি নিষিদ্ধ ছিল তার ভাষায়। তো আমি তো যতদূর জানি বা আমি যেটা মনে করি, স্যার আপনি হয়তো একমত হন আমার সঙ্গে, যে যখন 75-এর পরে অর্থাৎ জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতা আসলেন, তখন উনি ইসলামী দলগুলোকে কিন্তু রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন।
এবং সেটা কিন্তু অল্প সময় পরেই তারা আবার রাজনীতির ময়দানে ফিরে আসলেন এবং প্রকাশ্যে রাজনীতি করলেন, দল করলেন। তারপরে এরশাদ সরকার, জাতীয় পার্টির সরকার, তারপরে আবার বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার, আবার আওয়ামী লীগ সরকার, আবার 4 দলীয় জোটের সরকার। এই যে যতগুলো সরকার ছিল, কোথাও কিন্তু ইসলামী দলগুলোকে এভাবে প্রতিবন্ধকতা তৈরি করা হয়নি। তো তার বক্তব্য অনুযায়ী যে কেন ইসলামী দলগুলো এখনো একটা তৃতীয় শক্তি হিসাবে আবির্ভূত হতে পারলো না, বা তার না উনি আমি প্রথমে বলতে চাই যে ঐতিহাসিকভাবে কথাটা সত্য না, স্বাধীনতার পরেও ছিল, কিন্তু যেহেতু আমাদের শাসনতন্ত্র বা সংবিধানে ইসলাম ধর্মকে রাজনীতিতে ব্যবহার করা যাবে না ওরকম একটা ওইটা ছিল, কারণ এটা যে সিকিউলার কনস্টিটিউশন, ওটা একটা দিক ছিল। কিন্তু পরবর্তীকালে কিন্তু সব পার্টি চলে আসছে, যেগুলো পাকিস্তান আমলে তাদের রোলটাও দেখতে হবে, যে ইসলামিক পার্টিগুলো কিন্তু একটা নট অনলি কনজারভেটিভ, স্বাধীনতার পক্ষে সেভাবে ছিল না, যার ফলে তাদের তো একটা সেটব্যাক, এই ভুলটা। এবং জামাতে ইসলামও ছিল না, এবং তারা পরবর্তীকালেও ওটা সংশোধন করতে পারে নাই, সেভাবে করলে হয়তো আজকে আরেকটু ভালো থাকতো। তো সুতরাং এটা বুঝতে হবে। আর এই যে অন্যান্য যেগুলো পার্টি, সেগুলো আবির্ভাব হয়েছে যখন, উনি ঠিকই বলছেন, যখন স্টেট ফ্যাসিলিটেট করে, রাষ্ট্র যখন উন্মুক্ত করে, ইসলামিক দলগুলো আরও বেশি আসে। কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি 1991 সালে, আমি এই জন্য বলছি যে গণতান্ত্রিক রাজনীতিতে বা ভোটের রাজনীতিতে তারা কিভাবে আসছে ওটা, কারণ তারা তো, আপনারা তো শক্তি দিয়ে আসতে চান না। অথচ দেখেন যে আমরা যেটা দেখেছি আগেও, পাকিস্তান আমলেও দেখছি এবং বাংলাদেশ আমলেও, যখন অগণতান্ত্রিক সরকার থাকে তখন ইসলামের বেসড পার্টিগুলো, গ্রুপগুলোকে আরও বেশি টানে। সেটা জিয়াউর রহমানের আমলেও হয়েছে এবং এরশাদ সাহেবের আমলেও হয়েছে। উনি ওই ইসলামিক দলগুলোকে কাছে আনতে চেষ্টা করেছেন, এখনও করছেন, কারণ এটা একটা ট্রেন্ড দিছি। কারণ কিন্তু বাংলাদেশের ওভারহেলমিং পিপুল, সাধারণ পিপুল শুধু ধর্মের ভিত্তিতে ভোট দেয় না, এটা আমার মানে ধারণা। হ্যাঁ, কিছু একটা সংগঠিত গোষ্ঠী, একটা মোবিলাইজেশনে তো কিছু ভোট দেই, কিন্তু ওভারহেলমিং বেশিরভাগ মানুষ, হ্যাঁ, আপনি ওটা দেয় হচ্ছে আপনার আইডেন্টিটি, আপনার সামাজিক পরিচিতি, আপনি বাঙালি জাতীয়তাবাদ বা মূল্যবোধ, এগুলোর ভিত্তিতে। এবং যেটা ওনারা অনেক পরে, যে অর্থনৈতিক বা কল্যাণকর কি কাজ করতে পারবেন আগামী দিনে, শুধু ইসলামকে স্লোগান সর্বস্ব করলে লাভ হবে না। ইসলামকে, যেটা আমরা পৃথিবীব্যাপী দেখছি, দেখেন উনি যেটা বললেন বা আশরাফ আলী বলেন, যদি আমরা যদি দেখি, ইভেন ইজিপ্টে দেখেন, মডার্ন ইজিপ্টে এই ইসলামিক ব্রাদারহুড তো কত বছর সংগ্রাম করছে, তারপরে তো ক্ষমতাও আসছে, বাট মুরসি প্রেসিডেন্ট হওয়ার পরে 2 বছরে তো টিকতে পারলেন না। কেননা এই যে একটা বেশি ইমোশনাল, এই যে একটা তাড়াতাড়ি চেঞ্জ করার যে প্রবণতা, হেফাজত ইসলামও তো তাই, তারা সঠিকভাবে খুব তাড়াতাড়ি বাংলাদেশকে চেঞ্জ করেছে। কিছু লোক দেখে, একটা পার্টিকুলার সেগমেন্ট অফ পিপুল এত তাড়াতাড়ি বাংলাদেশ, হ্যাঁ, মানে ঢাকা কুমিল্লায় হেঁটে আসলেই এত তাড়াতাড়ি তো আর চেঞ্জ করা যাবে না। একটা রাষ্ট্রযন্ত্র আছে, একটা পিপুল অনেক বেশি, 16-17 কোটি দেশের লোক, সুতরাং হঠাৎ করে তো এই চেঞ্জটা করা যাবে না। সুতরাং আমি যেটা বলি যে ইসলামিক আন্দোলন ওনারা যেটা করছে, ওনারাও যে পথে যাচ্ছে, এটা আমার অ্যাসেসমেন্ট, তারা হঠাৎ করে বেশি আপবিট হয়ে যায় যে আমাদের তো অনেক বড় সাপোর্ট। অবশ্যই এটা খুব ভালো, কিন্তু লক্ষ্য যদি পরিষ্কার না হয় এবং রাজনীতিতে যদি আপনি অন্যের সঙ্গে না যেতে পারেন, তাহলে কিন্তু এর ফসল ঘরে আনতে পারবেন না। এটা আমি ইসলামিক দলকে বলতে পারি, কারণ তারা এই বাংলাদেশের ইতিহাস যদি আমি বুঝে থাকি, এত সহজেই ইসলামিক দলগুলো ভোটের রাজনীতিতে ভালো করতে পারবে। বাংলাদেশের সাধারণ মানুষের যে ওরিয়েন্টেশন, তাদের যে বিহেভিয়ার, এত তাড়াতাড়ি পরিবর্তন হবে তো একদিন, আইজ হোক কাল একদিন হবে, তো সেই পর্যন্ত আপনারা টিকতে পারবেন কিনা, সেটাই তো কথা। সেই জন্যে সেই মনোবল বা সেই লক্ষ্য উদ্দেশ্য যদি ঠিক না থাকে, তার পরবর্তীকালে কি করবে? লক্ষ্য উদ্দেশ্য ঠিক না থাকলে তো দলেই থাকে না। যে অধ্যাপক আশরাফ আলী, আপনার কাছে যেটা জানতে চাই, যে স্যার বললেন যে আপনাদের যে মূল লক্ষ্য যেটা আর কি, যে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে কি এজেন্ডা আছে, যেটা সাধারণ মানুষ
আপনাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসবে, এরকম কি এজেন্ডা আছে? আমরা মনে করি রাজনীতি হলো মানুষের কল্যাণ, মানুষের নিরাপত্তা, সুশাসন, ন্যায় বিচার এবং দুর্নীতি সন্ত্রাস মুক্ত একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা। কিন্তু স্বাধীনতার পরে আমরা দেখতে পাই যেভাবেই হোক, যে কারণেই হোক, আপনার এই রাজনীতির যে মৌলিক যে উদ্দেশ্যগুলো ছিল এগুলো পূরণে তারা ব্যর্থ হয়েছে। ব্যর্থ হওয়ার পরে রাজনীতিকে তারা একটা বাণিজ্যকরণ করেছে, যেখানে মাননীয় প্রেসিডেন্ট সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বলেছেন, রাজনীতি হলো গরিবের বাউস, যে আজকের আপনি রাজনীতি করবেন, ইউনিভার্সিটি চাকরি করে রাজনীতি ঢুকবেন, ডাক্তার ইত্যাদি ইত্যাদি উনি পেশাজীবীদের কথাই উল্লেখ করেছেন আর কি। এটা আসলে কিন্তু রাজনীতি হয়েছে দেশের একটা অনুপার্জিত অর্থ আয়ের একটা বড় মাধ্যম। বর্তমান যে রাজনীতির যে পরিবেশটা, এটা অত্যন্ত মারাত্মক, দেশের জন্য, জাতির জন্যে, মানুষের জন্যে একটা ভয়ঙ্কর অবস্থা। আজকের দেশের সামগ্রিক অবস্থাটা যদি আপনি লক্ষ্য করেন, আজকে রাজনীতিতে কী করেন, আজকে কোথায় সেকেন্ড হোম, মালয়েশিয়া MMI সেকেন্ড হোম, ওখানে কারাবারি করে, বিদেশে টাকা কারা পাচার করে, কারা আপনার 11 গুণ বেশিতে EVM কেনে। এই দেশে তো পত্রিকা আসতে দেখছেন আপনি, ভারতের যে EVM তার সে 11 গুণ বেশি কারা করে। আজকে 10-20 গুণ রাস্তায় আমাদের কষ্ট বেশি, খরচ বেশি হচ্ছে, কারা করে এটা? আজকের দেশের ভৌত অবকাঠামোর অবস্থাটা কি? আজকে রাস্তাঘাট দেখবেন, একটা রাস্তা 10 কিলো গেলে আর 10 কিলো খারাপ থাকে। এই রাস্তা কোনোদিন আপনি সুন্দর একটা রাস্তা পাবেন না। আজকের এই যে স্বাধীনতার পরে যে দলগুলি ক্ষমতায় ছিল, তার 9টা জিনিসের, অনৈতিক 9টা জিনিসের উন্নয়ন ঘটিয়েছে। নাম্বার 1 হলো দুর্নীতি, 2 নম্বর হলো সন্ত্রাস, 3 নম্বর হলো অনুৎপাদন, 4 নম্বর হলো বেকারত্ব, 5 নম্বর হলো জাতীয় চরিত্র ধ্বংস। জাতীয় চরিত্র বলতে কিছু নাই। আজকে এটা আমরা তো যে সাংবাদিক, আপনারা জনগণের সাথে অনেক সম্পর্ক রাখেন, জাতীয় চরিত্র কোথাও নাই, না শিক্ষা অঙ্গনে, না ব্যবসায়ী অঙ্গনে, না রাজনৈতিক অঙ্গনে, কোথাও তো নাই। এটা শেষ করে দিল তারা। 6 নম্বর হলো ক্ষমতাসীনদের ভাগ্যের চরম উন্নয়ন। কেউ কোনো কিছু ছিল না, হাজার হাজার কোটি টাকার মালিক, শত শত কোটি টাকার মালিক। 7 নম্বর হলো বৈদেশিক ঋণ বৃদ্ধি। 8 নম্বর হলো বিদেশি প্রভুদের মনোরঞ্জনের প্রতিযোগিতা। কেউ ভারত যায়, কেউ ইংল্যান্ড যায়, কেউ আমেরিকা যায়। যখন জনগণের স্বার্থবৃদ্ধি তারা কাজ করে, জনগণ তাদের থেকে মুখ ফিরেই নেয়। আজকে ভোট কেন ডাকাতি করে? আওয়ামী লীগটা তো ঐতিহ্যবাহী দল, তারা গণতন্ত্রের জন্য স্বাধীনতা স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব, উনি ফাঁসির কাছতে প্রায় কাছাকাছি চলে গেছিল, ফাঁসির মঞ্চের কাছাকাছি, সেখান থেকে ফিরে আসলেন কেন? জনগণের ভোটাধিকারের জন্য। আইয়ুব খান একটা নূতন কৌশল করেছিলেন, যে কৌশলটা বর্তমান সরকার করেছেন। আইয়ুব খান কি বলছিলেন? যে ডেভেলপমেন্ট ইজ রেদার দ্যান ডেমোক্রেসি। উনি বলছিলেন যে গণতন্ত্র থেকে উন্নয়নই সর্বোত্তম। জনগণ এটাকে প্রত্যাখ্যান করেছে। একই ঘটনা করছিলেন জনাব এরশাদ সাহেব, উনিও করছিলেন ডেভেলপমেন্ট ইজ রেদার দ্যান ডেমোক্রেসি। এখন বর্তমান সরকার, আগে গত নির্বাচনে আমরা শুনেছি 96 নির্বাচনে তার স্লোগান ছিল ভোট ও বাতের অধিকার। এখন কিন্তু ভোটের অধিকারের কথা বলে না, এখন ভোটের অধিকার, উন্নয়নের কথা বলে। উন্নয়নের এখন বিভিন্ন জায়গায় তারা উন্নয়নের জন্য মেলা বসাইতেছে, উন্নয়নের মেলা তারা দেখাইতেছে। কিন্তু এই যে ঘটনাটা, মানুষের ভোটাধিকার নাই, কেন নাই? আজকে আমি দেশের নাগরিক, আমার ভোটটা আমি দিতে পারবো না, এটা কত বড় একটা রাজনৈতিক বিপর্যয় আমাদের। এরপরে 9 নম্বর হলো সরকারের গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র। গণতন্ত্রের যে দল যখন ক্ষমতা যায়, তাদের সমস্ত ক্ষমতাটা 5 বছরের জন্য মনে হয় তারাই করায়ত্ত করে নেয়। আর সরকারের নামে সর্বত্র দলীয়করণ। এই 10টা জিনিসের উন্নয়ন হয়েছে, এটা আমরা বাস্তব প্রমাণ। এই দেশের মানুষ এই অসহ জ্বালা থেকে, এই যন্ত্রণা থেকে, এই আজাব থেকে, এই গজব থেকে এদেশের মানুষ মুক্তি পেতে চায়। আর এই মানুষের মুক্তির একমাত্র ঠিকানা হলো ইসলাম, এবং ইসলাম যারা কায়েম করবে, ইসলাম এমন একটা আদর্শ, এই কথা যারা বলবে সেই ব্যক্তিরা ওইভাবে হতে হয়। যেমন কাকের মুখে রসগোল্লা শোভা পায় না, কাকের মুখে এটা পায় না। আজকের ইসলামী দলের নামে আজকে যারা দেশকে আমার এভাবে বিশ্বের দরবারে আমার মাথাকে নিচু করলো, আমার মানিজ্যতকে হরণ করলো, আজকের বিশ্ব অঙ্গনে আমাদের কত কিছু, আমাদের দুষ্কর্ম তারা প্রকাশ করতেছে, তারা এখানে আপনার জরিপ চালাইতেছে। আজকে সেখান থেকে সেই দলের সাথে 2টা মন্ত্রী এমপির জন্য এই যে চিরাচরিত
মন্ত্রী এমপির জন্য রাজনীতি, আমরা ওই জায়গা থেকে মানুষের কল্যাণের রাজনীতি, এইটাকে আমরা প্রতিষ্ঠা করতে চাই দেশে। এইটা মানুষ বুঝতে পেরেছে, আর বোঝার কারণে আল্লাহর ফজলে সারা দেশে আমরা 300 আসন যে প্রার্থী দিয়েছি, আল্লাহ আমাদের ব্যাপক একটা সারা লক্ষ্য করছি, সারা দেশের মানে স্বতঃস্ফূর্ত সারা। আল্লাহর রহমতে আশা করি মানুষ এই দুঃসহ জ্বালা যন্ত্রণা থেকে, এই রাজনৈতিক গজব থেকে, রাজনৈতিক আজাব থেকে এদেশের মানুষ মুক্তি চায়। অধ্যাপক আশরাফ আলী, আপনার সঙ্গে আবার আসবো, আমাদের একটি বিরতি নিতে হচ্ছে। দর্শক, 7 লেট এডিশনে নিচ্ছি আরেকটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভির রাতের আয়োজন 7 লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। আমার সঙ্গে আছেন অধ্যাপক আশরাফ আলী আকন্দ, অধ্যাপক আতাউর রহমান এবং মাওলানা আজিজুল হক। অধ্যাপক আশরাফ আলী, আপনি বলছিলেন যে আমাদের কি 9টি কারণে আমরা পিছিয়ে আছি, 10টি কারণে। তো আপনি কি মনে করেন যে এইগুলো থেকে উত্তরণের জন্য আমাদের আসলে কি করা উচিত, বা এখান থেকে বেরিয়ে আসার জন্য আমাদের রাজনীতিতে গুণগত কি পরিবর্তন হওয়া উচিত? পরিবর্তনের হলো এই, যারা দুর্নীতিবাজ এবং সন্ত্রাসী, তাদের রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না। কারণ এরাই হলো রাজনৈতিক দুর্বৃত্ত নেই, আমার সমস্ত অর্জনকে তারা ম্লান করে দেয়, তারা ধ্বংস করে দেয়। এই জন্য রাজনীতিতে কোনো দুর্নীতিবাজ সন্ত্রাসীদের অংশগ্রহণ, এগুলোকে বন্ধ করতে হবে। এবং যে দলে দুর্নীতিবাজ এবং সন্ত্রাসীদের আধিক্য বেশি, সেই দলে রেজিস্ট্রেশন বাতিল করতে হবে। 3 নম্বর যেটা হলো, সেটা হলো যে এই দেশের পিআর সিস্টেমের নির্বাচন, আমরা যেটা বলছি প্রফেশনাল রিপ্রেজেন্টেশন, যে পদ্ধতিটা নির্বাচন, অনেক উন্নত দেশের এই পদ্ধতিটা আছে। তাতে কালো টাকা, পেশি শক্তির দৌরত্ব বন্ধ হবে এবং একটা রাজনৈতিক স্থিতিশীলতা, কার্যকরী সংসদ এবং জাতীয় সংহতি প্রতিষ্ঠা হবে যদি পিআর সিস্টেমের নির্বাচনটা হয়। এটা আমরা গত নির্বাচন ইস্তেহারও দিয়েছি, এবারও আমরা ইস্তেহারে এটা দেবো, এই পয়েন্টটা দেবো, যেটা অন্য দেশে আপনারা এটা বুঝে নেবেন। এইটার বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার তো একটু সময় নাই এখন। এইটা আমরা চাই। 4 নম্বর যেটা আছে, একটা সাংবিধানিক কমিশন চাই, তারা দলগুলির কার্যক্রম পর্যবেক্ষণ করবেন এবং ক্ষমতাসীনদের যে নির্বাচনী ইশতেহার কতটুকু তারা বাস্তবায়ন করতে পারলেন না। এটা এই ইশতেহারটা একটা ফাঁকা বলি, আপনার 10 টাকা চাউল খাওয়াবো, ঘরে ঘরে এইটা করবো, ইত্যাদি ইত্যাদি। এইগুলো কি, এইগুলো পর্যবেক্ষণ করে প্রতি বছর 5 বছরে তার প্রতি বছরের যে নির্বাচনী ইশতেহারের ধারাবাহিকতা এটা রক্ষা আছে কিনা, যদি রক্ষা করতে না পারে তাকে ওয়ার্নিং দেওয়া হবে। ওয়ার্নিং দেওয়া না যদি হয়, সেই সরকারকে হুঁশিয়ার করে দেওয়া হবে এবং প্রয়োজন বোধে সেই সরকার বাতিল করতে হবে। এই জন্য সাংবিধানিক কমিশন। 3 নম্বর যেটা হলো, মানে এটার সাথে আরেকটা হলো যে এই যে সরকারি কর্মকর্তা কর্মচারী, এদের যে অনৈতিক কিছু কর্মকাণ্ড আজকে রাজনীতিতে দূষিত হয়ে পড়েছেন, এটার সাথে এমন কিছু লোক জড়িত, আপনার দুর্নীতিবাজ রাজনৈতিক শক্তি এদের সাথে জড়িত, তারপরে সুবিধাবাদী পেশাজীবীদের সাথে জড়িত, তারপরে আপনার সুবিধাভোগী কিছু বুদ্ধিজীবীদের সাথে জড়িত। এমনি করে কিন্তু সবাই এই দলগুলির সাথে কেমনে জড়িত হয়ে পড়ে আমি জানি না। আজকের একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে যখন দেখি যে উনি এই দল না এই দল, তখন মনে প্রশ্ন জাগে যে আপনি জাতির বিবেক, সর্বোচ্চ শিক্ষার বিদ্যাপীঠ, আপনি কেন ঈদের পিছনে যারা দেশের এত দুর্নাম করলো, বদনাম করলো, দেশের আমার অপমান করলো, বিদেশিদের কাছে আমার মাথাকে নত করলো, আপনি তার পক্ষে কেন সমর্থন করেন? একজন সাংবাদিককে যখন দেখি উনি এই দল অথবা এই দল, একজন আইনজীবীকে যখন দেখি উনি এই দল বা এই দল, তখন মাথা নিচ হয়ে যায়, তখন ভাবনা চিন্তা হয় যে জাতির বোধহয় কোনো ভবিষ্যৎ নাই। কারণ একটা জাতিকে দুটো সম্প্রদায় থাকে পথ দেখানোর জন্য, একটা হলো সরকার যারা থাকে তারা, বিকল্প হলো বুদ্ধিজীবী যারা থাকে, শিক্ষাবিদ যারা থাকে তারা। সারা দুনিয়ায় তাই হয়েছে। কিন্তু যখন সরকার ফল করে তখন এই বুদ্ধিজীবীরা, যেমন মাহাতির মোহাম্মদ একজন সিভিল সোসাইটির লোক, আজকে সেখানে সে ক্ষমতা নিলেন, আজকে সেখানে দল করলেন, আজকে দীর্ঘদিন একটা অনুন্নত রাষ্ট্রকে উন্নত করলেন। আর যখন দেখি এই যে এই পেশাজীবী, বুদ্ধিজীবী, সাংবাদিক, তারপরে কী কয় আইনজীবী, এরা যখন এই যারা আমার দেশকে কলঙ্কিত করেছে, দেশে বদনাম করেছেন, তাদের সাথে সহযোগিতা করেন, তখন মনে হয় দেশের কোনো ভবিষ্যৎ খুঁজে পাই না। মানে এই জন্য পেশাজীবীদেরও তো রাজনীতিতে আসতে হবে, তারাও তো ভূমিকা রাখতে হবে। এই রাজনীতি কেন? আপনি মাহাতির মোহাম্মদের কথা বললেন, উনিও তো না, উনি পেশা, উনি সেগুলার থেকে উনি আজকে দেখেন 60 বছর যে দলটা যার সাথে উনি ছিলেন, ক্ষমতায় ছিলেন দীর্ঘদিন পর্যন্ত, উনি 22 বছর একাধারে সেই দল থেকে উনি চলে আসলেন কেন? চলে আসার পরে কিন্তু উনি একটা মন্তব্য করেছেন, যেটা আমাদের সবার শিক্ষা থাকা উচিত, যারা আমরা রাজনীতি করি, রাজনীতির সাথে সংশ্লিষ্ট। মাহাতির মোহাম্মদের এই কথাটাকে
আমাদের সবার স্মরণ রাখা উচিত। উনি বলছেন যে সাংবাদিকের প্রশ্ন করছেন আপনি কেন এত বছর যে দল আমরা ক্ষমতায়, এত 60 বছরের দলটা সামনে ছেড়ে আসলেন কেন? উনি একটা জবাব দিলেন, যে দলে দুর্নীতিবাজ থাকে সেই দল করা লজ্জার। সাহেব আজকের কিভাবে করে এটা বলেন আপনি? আজকের এই যে রাজনীতির যে দুর্দশা, এটা শুধু বাংলাদেশে না, সারা দেশে। আজকের জাপানে দেখবেন দুর্নীতির কারণে প্রায় প্রধানমন্ত্রী সরকার পরিবর্তন হচ্ছে। দক্ষিণ কোরিয়ার মতো লোক, হ্যাঁ, প্রেসিডেন্টের 25 বছর, আগের প্রেসিডেন্টের 13 বছর, লালু প্রসাদ যাদবের 8 বছর, নওয়াজ শরীফের 10 বছর, আজকের সাবেক প্রেসিডেন্ট এরশাদের 5 বছর, খালেদা জিয়ার 5 বছর। আবার যদি এই রানিং গভর্নমেন্ট যদি ক্ষমতায় হারায়, তারা কত যুগ থাকে আল্লাহ জানে। অধ্যাপক আশরাফ আলী, আপনাকে ধন্যবাদ। অধ্যাপক আতাউর রহমান স্যার, আপনি শুনছিলেন যে অধ্যাপক আশরাফ আলী বলছিলেন যে আমাদের জাতীয় রাজনীতির ক্ষেত্রে কিছু পয়েন্ট উনি উত্থাপন করেছেন, যে আমরা আসলে আমাদের জাতীয় চরিত্রের কথাই বলছেন যে ধ্বংস হয়ে গেছেন। আপনি কি মনে করেন আমাদের তো আসলে অনেক অ্যাচিভমেন্ট আছে, বিশেষ করে অর্থনীতিতে, যে কারণে আমরা পদ্মা সেতুর মতো একক বৃহৎ প্রকল্প করার সাহস দেখছি, এবং আমাদের রেমিটেন্স, আমাদের প্রবৃদ্ধি, আমাদের রিজার্ভ সব কিছুই স্বাধীনতার পরে উত্তর এগুলো বাড়ছে। তো আপনি কি মনে করেন যে সে যে বক্তব্য দিল তার সাথে আপনি একমত কিনা? না, ওনার কিছু কিছু কথার সঙ্গে তো একমত, বাট একটা জিনিস যেটা ওনার ওইটাও আমাদের এই দৈন্যতা থাকা উচিত না, যে সরকার যা ভালো কিছু করবে সেটাকেও বলতে হবে। কারণ বাংলাদেশ কিন্তু অর্থনৈতিক দিক থেকে এখন অনেক অগ্রগতির দিকে যাচ্ছে। আপনি বলতে পারেন যে এই অগ্রগতি সমভাবে বণ্টিত হচ্ছে কিনা, এর সুফল সবাই পাচ্ছে কিনা, দেশের আপামর জনসাধারণ পাচ্ছে কিনা, সেটা কিন্তু অন্য কথা। কারণ আপনার এই সমাজকেও দেখতে হবে, জনগণ পাচ্ছে না। হ্যাঁ, সেটা হতে পারে, সেটা ক্রিটিসিজম করতে পারেন, কিন্তু অগ্রগতির যে সুফল কিছু যাচ্ছে এটা তো সত্যি। কারণ আপনার একটা দেশে যখন টাকা অনেক বেশি হয় বিদেশে তো কিছু যাচ্ছেই, তারপরেও যা থাকে, তারপরেও আমি মনে করি যে বাংলাদেশ একটা উন্নত দিকেই যাচ্ছে, এটা একটা। আর উনি যে একটা পয়েন্ট বলেছেন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, পিআর, এটা খুবই ভালো। কেননা আজকে যদি দেখেন আপনি দুটো দল, এক্সট্রিম রাইট অ্যান্ড এক্সট্রিম লেফট। এক্সট্রিম রাইট বলতে আমি বলি ইসলামিক দলগুলো, তারা তো রাইটে, আর লেফট মানে বাম দল বা সিকুলার, এক্সট্রিম সিকুলার পার্টি। আর মাঝখানে হলো সুবিধাজনক জায়গায় হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি, সেন্ট্রিস্ট পার্টি। তারা ওনাদেরকেও ডাকতে পারবে, ওনাদেরকেও ডাকতে পারবে, এবং তারাই কিন্তু রাজনীতিতে ভালো করে। সুতরাং এক সময় বিএনপি ভালো করেছে, এখন আওয়ামী লীগ ভালো করছে, কারণ তারা গ্রেটার অ্যাকোমোডেশন দেখতে পাচ্ছে। কিন্তু এর ফলশ্রুতিতে দুইটা দল বাইরে যাচ্ছে। যেমন দেখেন, ইসলামিক পার্টি এখন প্রায় 50টা দল, ভেরি অর্গানাইজড, 100টা দল আছে এবং 10টা তো রেজিস্টার্ড। তারপরেও তাদের সিট আমি কিন্তু দেখছি না। আগামী নির্বাচনে কয়টা সিট পাবে? যদি ইতিহাস দেখি তাহলে তো পায় না, কিছু পাইতে পারে। আচ্ছা, কিন্তু এককভাবে যদি ফাইট করে, আচ্ছা। আর 2 নাম্বার হচ্ছে তাহলে তাদের তো রিপ্রেজেন্টেশন নেই, যেরকম বাম দলগুলো পাচ্ছে না। সুতরাং প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, যেটা আপনি বললেন, আনুপাতিক রিপ্রেজেন্টেশন, যে ইসলামিক দলগুলো যদি 10% ভোট পায়, তাহলে তাদের যে সমস্ত কনস্টিটিউয়েন্সিতে তারা বেশি ভোট পাচ্ছে, যেটা জাপানে আছে এবং ইউরোপিয়ান কান্ট্রিতে আছে, তো সেই হিসাবে তাদেরকে কিছু দেওয়া উচিত, বাম দলগুলো দেওয়া উচিত। এবং আমরা তো সেই রকম রিপ্রেজেন্টেশন চাই। কিন্তু এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশে ইসলামিক দলগুলোর কোনো রিপ্রেজেন্টেশন নাই। ভার্চুয়ালি এখন জামাতের এক সময় ছিল, ওটা তো চলেই গেছে। এখন ওনারা বলছেন, বেশি আশা করছেন, ওনারা তো হয়তো কিছুই না পেতে পারেন। সুতরাং যদি আনুপাতিক হারে যদি ডিসাইড করা হয়, তাহলে অবশ্যই আপনারা অনেক কিছু সিট পাবেন। হেফাজতে ইসলামও তখন তাদের ক্যান্ডিডেট দিবে, এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো, যেমন আমি একটা ভালো সাইন দেখছি যে আমাদের এই যে ইসলামিক পার্টিগুলোর মধ্যে যে অনৈক্য, যে বিভেদ, এটা যদি থাকে, এই ইসলামিক দলগুলো কিছু হবে না। এবং যে লক্ষ্য ঠিক মতো না করে, তার ফলে হবে কি, উনি যেটা বলছেন যে রাষ্ট্রযন্ত্র তো ওভাবেই থাকবে, যে একটু এক্সট্রিমে বেশি গেলেই টেরোরিস্ট হয়ে যাবেন, আবার একেবারে নড়াচড়া বেশি না করলে কদিন পরে আর কথাই বলতে পারবেন না। যেমন আমরা বলি যে যদি সরকারের বিরুদ্ধে ইসলামিক দলগুলো কথা না বলে, খালি সরকারের পক্ষে বললে কিন্তু আবার ভোটও পাবেন না। তো সুতরাং এই যে একটা ব্যালেন্স ইসলামিক দলগুলো কিভাবে করবে, আবার সেই সঙ্গে বেশি ইসলামিক, কেন গ্লোবালি আমাদের দেখতে হবে,
গ্লোবালি আমি একটা উদাহরণ শুধু দিলাম যে বেশি মানুষকে উজ্জীবিত করে তারপরে যদি ডেলিভার করতে না পারেন, আপনারা যদি প্রিপেয়ার্ড না থাকেন, আপনাদের যদি কর্ম সেভাবে না থাকে, যে উদ্দেশ্য যদি ঠিক না থাকে, অধিকার কি কি আদায় করবেন এবং কল্যাণের জন্য কি কি করবেন, এগুলো যদি আপনারা যদি নারীকে পদদলিত করেন, হ্যাঁ, মানে যারা হাফ অফ দ্য কথার কথা বলছি, ইসলামের বিরুদ্ধে তো এটা একটা আছে, ইসলামে নাই নারী সমান অধিকার না, অগ্রাধিকার আছে কিন্তু ইসলাম, কিন্তু ইসলাম ওটা তো বললে তো হবে না, কাজেও দেখাতে হবে। আমরা তো কাজে দেখাইতেছি, বাস্তবতায় তো সেটা আমরা দেখছি না। এই কথাটা তো হেফাজতের বিরুদ্ধেও বলা হয়। দর্শকদের একটা প্রশ্ন ছিল, আমি যেটা এই যে আপনার এই উত্তরের মধ্যেও তো আসতে পারে, সেটা হচ্ছে ওনারা বলছেন যে ইসলামী দলগুলো, বিশেষ করে ইসলামী বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশের যে ভোট, পাশাপাশি অন্য দলগুলোর যে ভোট, এরা যদি একটা প্ল্যাটফর্মে আসে তাহলে কিন্তু তৃতীয় শক্তি হিসেবে আবির্ভূত। সেটা হচ্ছে না কেন? কেন এই মত? সেটাই তো বলছি যে একটা গ্র্যান্ড অ্যালায়েন্স করতে পারলো না কেন? ইসলামিক দলগুলো একটা করুক। এখন যদি বিএনপি এবং অন্যান্য দলগুলো যারা আমরা দেখছি যে জাতীয় ঐক্যফ্রন্ট করছে, এই জাতীয় ঐক্যফ্রন্ট ইসলামিক দল নাই, সুতরাং তাদেরও যেরকম একটা ডেফিসিট আছে। তো কোথায় ওই যে 20 দলের যারা আছে, 20 দল তো আর এর মধ্যে নেই, বিএনপি একা আসছে। আমি জাতীয় ঐক্য যেটা হয়েছে, ন্যাশনাল ফ্রন্ট যেটা হয়েছে, স্যার জাতীয় ঐক্যের মধ্যে তো ইসলামী দলগুলোকে রাখলে অ্যালার্জি শুরু হয়ে গেছে। এগুলি আলোচনার যে জায়গাটা ওটা নষ্ট করে দেওয়া হয়েছে। তাহলে তো আমি যে পয়েন্টটা বলছি যে স্যার আমার বাংলাদেশ তো, হ্যাঁ বলেন স্যার, সেটা হচ্ছে যে সোশ্যালিস্টরা যদি রাজনীতি করতে পারে বা আমরা যদি এই দেশে রাজনীতির ময়দানে সক্রিয় থাকতে পারে, ইসলামী দলগুলো কথা বললে তখন তাদের বিরুদ্ধে অবস্থান নিবে কেন? রাষ্ট্র অবস্থান নিচ্ছে এবং বাম দলগুলো অবস্থান নিচ্ছে, তাহলে এখানে ঐক্যের জায়গাটা কোথায়? না, ইসলামী আন্দোলনের একটা অবস্থান আছে, তাহলে কি কোনো রাজনৈতিক দলগুলোকে মনে করছে ইসলামী দলগুলোর সাথে আলোচনা করা দরকার আছে? তাদের তো বলে নাই যে তারা যেতে পারবে না, কেউ তো বলে, আপনাদের কি বলে দিছে যে অমুক দলে যেতে পারবেন না, স্যার ঐক্য করতে পারবেন না বা অ্যালায়েন্স করতে পারবেন না? জাতীয় ঐক্যের যিনি তো অনেক ইসলামিক দল গেছে। স্যার, আপনি যেটা বললেন জাতীয় ঐক্য, এই জাতীয় ঐক্যের যিনি ঘোষণাপত্র পাঠ করলেন, উনি ওখানেই বললেন যে মৌলবাদী শক্তির সাথে ঐক্য হয় কিভাবে? না, মৌলবাদী ইসলামী দলগুলোকে আপনি ফান্ডামেন্টালিস্ট বলবেন, সন্ত্রাসী বলবেন, স্যার এখানে টেরোরিস্ট বলবেন, তাহলে হচ্ছেটা কি? এই জন্য এগুলি বন্ধ করতে হবে। রাষ্ট্র যারা পরিচালনা করেন তারাও তো দেশের নাগরিক, আমরাও দেশের নাগরিক। আমাদের উপরে আক্রমণ করবেন রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, মিডিয়াকে ব্যবহার করে এবং বুদ্ধিজীবীদেরকে ব্যবহার করে, নানা পেশাজীবীদের ব্যবহার করে, তখন তো একটা কন্ট্রাডিকশন থাকে স্যার। এটাকে বন্ধ করতে হবে। সব মহলকে, রাষ্ট্র আমাদের, রাষ্ট্র সবার রাষ্ট্র যেখানে, এখানে সবাইকে সমান অধিকার দিতে হবে, সমান মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে, সমান সুযোগ দিতে হবে। এই সুযোগ যখন আপনি গুণ করে ফেলবেন তখন তো আর কথা বলার সুযোগ থাকবে না। তবে এই সঙ্গে কিন্তু আরেকটা বিষয় যে সমান সুযোগের যে কথাটা, এটা তো রাজনৈতিক চারিত্রিকভাবে যদি পরিবর্তন না আসে, রাজনৈতিক গুণগত পরিবর্তন অধিকার কে কারকে দেয়? আজকের সরকার বলছে তারা অসাম্প্রদায়িক রাজনীতি করে। অসাম্প্রদায়িক বলে না, তারা এখান থেকে কিন্তু একটা কঠোর কথা, ইসলামকে তারা সাম্প্রদায়িক বলে। তো ওরা বলবে মুখে না বললেও অসাম্প্রদায়িক বলার দরকার কি? ইসলাম হলো একটা সার্বজনীন, এটা কোনো সাম্প্রদায়িক না, বরং তারা সাম্প্রদায়িক রাজনীতি করে। কারণ যে সরকার আছে ওনাদের স্বার্থ ছাড়া বিরোধী দলের স্বার্থ কিছু বোঝে না। একই মামলায় আসামি, সরকারি দল থাকলে তারটা মাফ হয়ে যায়, বিরোধী দল থাকলে ওই মামলা সে আটকে যায়। এটা যে শুধুমাত্র বর্তমান সরকারের না, আগের সরকার। আরেকটা বিষয় হচ্ছে যে ইসলামের মূল কথাই কিন্তু অসাম্প্রদায়িক। অসাম্প্রদায়িক কথা মুখে বললে ইসলাম তো সাম্প্রদায়িক ধর্ম নয়। আরেকটা বিষয় হচ্ছে যে আমি মিডিয়া ভাইদের বলবো যে এই দেশে বাম যারা রাজনীতি করেন তাদেরকে যতটুকু গুরুত্ব দেওয়া হয় ইসলামী রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে, সেই গুরুত্ব কি আমাদের মিডিয়ার মধ্যে আছে? আপনারা আসেন, কথা বলার সুযোগ দেন, তখন দেখবেন জনগণ কাদেরকে স্বাগত জানায়, কাদের পক্ষে জনমত আছে। এইখানে আমি এই জিনিসটা যদি পরিষ্কার মিডিয়া না করে, তাহলে মিডিয়া যদি স্যার সরকার নিয়ন্ত্রিত হওয়ার কারণে যদি তাদের যদি সীমাবদ্ধতা থাকে, তাহলে এটা তো আর স্বাধীনতা হলো না। মিডিয়া তখনই আপনাকে নিবে যখন আপনার ইম্পর্টেন্স, আপনার যখন দেখবেন যে আপনি একটা কিছু মোবিলাইজ করতে পারছেন। যেমন আপনারা তো এক সময় মিডিয়াতে আসছিলেন, আমি এমনি বলছি হেফাজত ইসলাম কি বলতে চায় বলুক, এবং আমি তো দেখছি অনেক। আমাদের সময় প্রায় শেষ একদম। আমি যে কথাটা বলতে চাই যে রাজনীতির গুণগত পরিবর্তন, আজকে দেখেন 21শে গ্রেনেড হামলা, একটা দেশের মধ্যে এতগুলো গ্রেনেড মারা হইল, যে দলটা রানিং ক্ষমতায়
একটা দলকে ধরতে পারলো না, একটা জজ মিয়া নামক একটা নাটক সাজানো হইল। এটা মারাত্মক একটা জাতির জন্য একটা বিশাল একটা কলঙ্ক আমি মনে করি। যে একটা একটা এইটা যদি রাজনৈতিক আরেকদিন আলোচনা করবো। ধন্যবাদ আপনাকে, অধ্যাপক আশরাফ আলী, অধ্যাপক আতাউর রহমান এবং মৌলানা আজিজুল হক, আপনাদের তিনজনকেই ধন্যবাদ। দর্শক, ভোটের রাজনীতিতে জোট গঠনে নানা কৌশল থাকলেও সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সব রাজনৈতিক দলগুলো আন্তরিক হবে, এমনটাই প্রত্যাশায় আজ শেষ করছি 7 নিক সিমেন্ট লেট এডিশন। দর্শক, জানিয়ে রাখি, লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 9টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।